Hello everyone, it's the Fardin Knowledge Project. Today we'll study bioenergetics. Here at the Fardin Knowledge Project, we teach you the hardest chapters in a simplified way. We break down everything to you like water. Bioenergetics. What is bioenergetics exactly? Bioenergetics is the topic of biology that discusses about the production mechanism of energy and its utilization in living organisms. As simple as that. This is the literal simple meaning. যারা বাংলা ভার্সনের আছো তোমরা জীববিজ্ঞান না পড়ে বায়োলজি পড়ো, কাজে দিবে। কারণ সামনে যে মেডিকেলের পড়ায়, প্রাইভেট পাবলিক যেখানেই পড়ো না কেন, সবকিছু তোমার ইংলিশে, সব টার্মসগুলো তোমার ইংলিশে দরকার হবে। দ্যাটস ওয়াই জীবন শক্তি না পড়ে বায়োএনার্জেটিক্স পড়ো, কাজে দিবে। আমাদের চ্যাপ্টারে কি কি আছে এটা একটু দেখতে হবে, কারণ চ্যাপ্টারে কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন হবে এটা নিয়ে আমাদের আগে আইডিয়া নেওয়া লাগবে চ্যাপ্টারটা স্টাডি করার আগে। ফার্স্টে আমরা বায়োএনার্জেটিক্স অ্যান্ড এটিপি একদম কোড থেকে শুরু করবো, একদম বেসিক থেকে। What is bioenergetics and how is ATP formed and ADP formed and AMP formed? We'll discuss that in brief. তারপরে আমরা ফটোসিনথেসিস আর রেসপিরেশন, এই চ্যাপ্টারে দুইটা প্রসেসের সম্পর্কে আমাদের আলোচনা করা হয়েছে। দুইটা প্রসেসের মধ্যে একটা হচ্ছে ফটোসিনথেসিস আর একটা রেসপিরেশন। ফটোসিনথেসিসের দুইটা ফেজ থাকে, একটা হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট ফেজ আর একটা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজটা আবার দুইটা সাইকেলে হয়, একটা হচ্ছে কি C3 সাইকেল আর একটা হচ্ছে কি C4 সাইকেল। তারপর আমাদের ফটোসিনথেসিসে কিছু ফ্যাক্টরস আছে এক্সটার্নাল ইন্টারনাল, যেগুলো ফটোসিনথেসিসের উপর এফেক্ট ফেলায়, ওগুলো আমাদের পড়তে হবে। আমাদের কিছু কোয়েশ্চেন টাইপস আছে, ওগুলো আমরা দেখবো। ইম্পর্টেন্ট কিছু সার্টেন জিনিস আছে এই চ্যাপ্টারে যেগুলো আসেই, আর এখানে কোয়েশ্চেন করার অনেক স্কোপ আছে, কিন্তু এই সার্টেন জিনিসগুলো আসে। যেমন ধরো এই চারটা মাস দেয়, এই চারটা আমাদের বুঝার আগে রেসপিরেশনের পুরো প্রসেসটা বুঝতে হবে, নাহলে আমরা এই চারটা বুঝবো না। বেসিক থেকে আমরা একদম কোড থেকে শুরু করবো, যেন সবাই বুঝতে পারে, একদম ইজি হয় সবার জন্য। তারপর রেসপিরেশন দুই রকমের হয়, এয়ারোবিক রেসপিরেশন, অ্যানারোবিক রেসপিরেশন। এয়ারোবিক রেসপিরেশনে চারটা স্টেজ থাকে। এই স্টেজগুলোর নাম শুনে আমাদের খুব কঠিন মনে হয়, কিন্তু একদম ইজি। আমাদের বইতে যেভাবে লেখা, তোমাদের বইটা অনেক হার্ড ভাবে লেখা, ওরা কোনো সিকোয়েন্স, কোনো স্ট্র্যাটেজি, এনসিটিভি কোনো কিছুই ফলো করে নাই। মানে এইভাবে কেউ বই লিখে, মানে বইয়ের কোনো সিকোয়েন্স, কোনো এনসিটিভি কিচ্ছু ফলো করে নাই। অনেক স্টুডেন্টদের জন্য হার্ড করে দিচ্ছে বইটাতে। স্পেশালি তোমার ইংলিশ ভার্সনের বইটাতে অনেক হার্ড ভাবে লেখা, বাংলা ভার্সনে তাও ট্রান্সলেট করে, এটা ট্রান্সলেট দিয়ে ওরা ঠিক মতো করতে পারে নাই। তারপর আমাদের রেসপিরেশন, অ্যানারোবিক রেসপিরেশনের দুইটা স্টেজ আছে, গ্লাইকোলাইসিস অ্যান্ড ইনকমপ্লিট রিডাকশন অফ পাইরুভিক অ্যাসিড। আর এক্সটার্নাল ইন্টারনাল ফ্যাক্টর এখানেও আছে, এটা আমরা দেখবো। আমাদের এখানে এখানে দুইটা প্রবলেম আছে। একটা হচ্ছে সিগনিফিকেন্স অফ রেসপিরেশনের কোয়েশ্চেনে স্টুডেন্টরা বানায় বানায় লিখে, সবাই সবাই এখানে বানায় বানায় লিখে, বানায় বানায় লিখারই জিনিস, কিন্তু অনেকে ইনভ্যালিড জিনিস লিখে আসে, এর জন্য স্যাররা অনেকেই মার্ক কেটে যায়। আমাদের যেন এখানে কোনো মার্কের রিস্ক না হয়, কোনো মার্ক যেন এখানে কাটা না যায়, একদম ফুল 4-4 পাইতে পারি। এর জন্য সিগনিফিকেন্স অফ রেসপিরেশন অ্যান্ড ইন্টারডিপেন্ডেন্স অফ ফটোসিনথেসিস অ্যান্ড রেসপিরেশন, এই দুইটার সম্পর্কে আমরা দুইটা ভ্যালিড পয়েন্ট পড়বো। এই দুইটা ভ্যালিড পয়েন্ট যদি লিখে আসি তাহলে ফুল মার্কস পাবো। সবাই এই চ্যাপ্টারটাকে অনেক কমপ্লিকেট করে, কিন্তু এই চ্যাপ্টারটা কমপ্লিকেট করার কিছু না। এই চ্যাপ্টার থেকে অ্যান্সার দেওয়া একদম ইজি, টাইমও কম লাগে, পড়তে একদম ইজি। জাস্ট আমাদের এই ক্লাসটা করো, নাথিং এলস। আমাদের কোনো সিকিউ করতে হবে না, হাজার হাজার সিকিউ এমসিকিউ কিচ্ছু করতে হবে না। জাস্ট এই চ্যাপ্টারে যেগুলো বুঝাইতেছে ওগুলো ঠিক মতো বুঝো। লেটস স্টাডি সাম গুড বায়োলজি। স্টার্টিং অফ bioenergetics and ATP. The basic mechanism of production and utilization of energy in the body of a living organism is its bioenergy, যেটা একটু আগে বললাম। And the study of bioenergy is called bioenergetics. এটিপির ফিগার দেখার আগে আমাদেরকে বুঝতে হবে এটিপিটা ফর্ম কেমনে হয়েছে। একদম বেসিক কোড থেকে এটিপিটা আসে কই থেকে। এটিপির ফুল ফর্ম কি? অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। ট্রাই বলতে 3 বোঝানো হয়, ডাই বলতে 2, আর মোনো বলতে 1। অ্যাডিনোসাইন, অ্যাডিনোসাইনটা আসে হচ্ছে অ্যাডিনাইন থেকে। এখানে একদম বেসিকে আসে অ্যাডিনাইন। অ্যাডিনাইনটা কি? অ্যাডিনাইন হচ্ছে একটা নাইট্রোজেন বেস অ্যান্ড ফান্ডামেন্টাল কম্পোনেন্ট অফ ডিএনএ এন্ড আরএনএ। এটা আমরা এখন দেখি ব্রিফলি, তাহলে আমরা ভালোভাবে বুঝতে। দেখো, ফার্স্টে ডিএনএ এন্ড আরএনএ, এটা আমাদের হেরিডিটি চ্যাপ্টারে আছে, কিন্তু
আমাদের এখান থেকে বেসিকটা জানতে হবে এই চ্যাপ্টারে এটিপি ফর্ম বোঝার আগে। ডিএনএ এন্ড আরএনএ এই দুইটার মধ্যে কম্পোজড অফ দিস বোথ আর কম্পোজড অফ নিউক্লিওটাইডস। নিউক্লিওটাইডস এই দুইটার ভিতরেই থাকে নিউক্লিওটাইডস। নিউক্লিওটাইডসটা কি? নিউক্লিওটাইডস হচ্ছে কি তিনটা জিনিসের কম্বিনেশনকে নিউক্লিওটাইডস বলা হয়। এই তিনটা জিনিস কি কি? এই তিনটা জিনিস হচ্ছে গিয়ে ফার্স্ট একটা নাইট্রোজেন বেস, একটা নাইট্রোজেন বেস। সেকেন্ড হচ্ছে গিয়ে আমাদের 5 সুগার মলিকিউলস, 5 সুগার মলিকিউলস। থার্ড কম্পোনেন্টটা হচ্ছে গিয়ে 1 or more phosphate groups, 1 or more phosphate groups। ফসফেট গ্রুপস 1 হইতে পারে, একটা হইতে পারে, আবার দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে। এই কারণে মনো ডাই ট্রাই হবে, দেখতেছি দাঁড়াও। নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেসটাকে এই যে দেখো নিউক্লিওটাইডের যে নাইট্রোজেন বেস, শুধু যে নাইট্রোজেন বেস, এইটাকে বলা হয় অ্যাডেনাইন। এইটাকে বলা হয় অ্যাডিনাইন, শুধু নাইট্রোজেন বেসটাকে অ্যাডিনাইন বলা হয়। এই যে দেখো ফান্ডামেন্টাল কম্পোনেন্ট অফ ডিএনএ আর আরএনএ নাইট্রোজেন বেস। আমরা অ্যাডিনাইনের ডেফিনেশন চাইলে এটাই লিখবো, যদি অ্যাডিনাইন জিজ্ঞেস করে কি। অ্যাডিনাইনটা তাইলে কি? ফান্ডামেন্টাল কম্পাউন্ড। ফান্ডামেন্টাল বলা হয়েছে কারণ দেখো এই নাইট্রোজেন বেস থেকে কিন্তু শুরু হয়েছে, একটা বেস থেকে শুরু হয়ে নিউক্লিওটাইড ফর্ম হয়েছে, অন্য কিছুর সাথে বন্ড করে নিউক্লিওটাইড ফর্ম হয়েছে। নিউক্লিওটাইড থেকে ডিএনএ আরএনএ ফর্ম হয়েছে। তাহলে ফান্ডামেন্টাল কোনটা? শুরু হয়েছে থেকে নাইট্রোজেন বেসটা থেকে। অ্যাডিনাইন হচ্ছে গিয়ে শুধু নাইট্রোজেন বেসটা। অ্যাডিনোসাইন কি? অ্যাডিনোসাইন, অ্যাডিনোসাইন হচ্ছে গিয়ে যখন অ্যাডিনাইনটা 5টা সুগার মলিকিউলসের সাথে 5টা সুগার মলিকিউলসের সাথে অ্যাড হয়, তখন এটাকে অ্যাডিনোসাইন বলা হয়। অ্যাডিনোসাইন হচ্ছে গিয়ে 1+2, দ্যাট মিনস নাইট্রোজেন বেসটা যখন 5টা সুগার মলিকিউলসের সাথে বন্ড হয়, ওটাকে অ্যাডিনোসাইন বলা হয়। তারপর আসে হচ্ছে গিয়ে আমাদের এটিপি। এটিপিটা কেমনে ফর্ম হইলো তাহলে? এটিপিটা ফর্ম হবে এই তিনটা যখন অ্যাড হবে, 1 2 আর 3, 1 2 3, এই তিনটা যখন অ্যাড হবে তখন এটিপি ফর্ম হবে। নাইট্রোজেন বেস আর সুগার মলিকিউলস মিলে অ্যাডিনোসাইন হয়, আর অ্যাডিনোসাইনটা যখন একটা আর দুইটা ফসফেট অথবা তিনটা ফসফেট গ্রুপের সাথে অ্যাড হয়, তখন আমাদের এটিপি বলা হয়। এই যে দেখো অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, অ্যাডিনোসাইন মোনোফসফেট, অ্যাডিনোসাইন ডাইফসফেট। ফসফেট গ্রুপ করে ওটার উপর এটা ডিপেন্ড করে। তাহলে দেখো, তাহলে তো একটা কোশ্চেন আমাদের এটিপি আর নিউক্লিওটাইড সেম হয়ে গেল। নিউক্লিওটাইডস ওই তিনটা, এটিপি তো এই তিনটা। ইয়েস, এটিপি অ্যান্ড নিউক্লিওটাইডস ইজ ইনফ্যাক্ট দ্য সেম থিং, বাট এটিপিতে তোমার সব এটিপি নিউক্লিওটাইডস, কিন্তু নিউক্লিওটাইডস এর এটিপি বাদেও কিছু টাইপ আছে। দেখো নিউক্লিওটাইডস হইতে পারে আমাদের জিটিপি, তারপরে সিটিপি আছে, ইউটিপি আছে, বাট এটিপি হচ্ছে কি ওয়ান টাইপ অফ নিউক্লিওটাইডস। তাহলে এভরি এটিপি ইজ আ নিউক্লিওটাইড, বাট নট এভরি নিউক্লিওটাইড ইজ অ্যান এটিপি। জিটিপিটা আমাদের লাগবে এই চ্যাপ্টারে। জিটিপিটা হচ্ছে কি গুয়ানোসাইন, গুয়ানোসাইন, গুয়ানোসাইন ট্রাইফসফেট, ফসফেট। এখানে দেখো গুয়ানোসাইনটা কি? গুয়ানোসাইন ওই যে অ্যাডিনোসাইনের মতন গুয়ানোসাইন, এখানে অ্যাডিনোসাইনের জায়গায় জাস্ট গুয়ানোসাইন থাকে। গুয়ানোসাইন কি? যে গুয়ানাইন নাইট্রোজেন বেস একটা, ওইটা যখন 5টা সুগার মলিকিউলসের সাথে বন্ড হয় তখন গুয়ানোসাইন হয়, আবার ওইটা ফসফেট গ্রুপের সাথে হইলে তখন জিটিপি হয়। এইটা এরকমের একদম ইজি, ওগুলা ওই টাইপেরই, বাট আমাদের এই দুইটা লাগবে এখন, জিটিপি আর এটিপি। এই দুইটাই বিষয় সিগনিফিকেন্ট। দেখো আমরা এখন এটিপি ফিগারটা বুঝবো। এটিপিতে দেখো যে অ্যাডিনোসাইন 5টা সুগার মলিকিউলসের সাথে ফর্ম থাকে, জন্য পেন্টোজ ফর্ম করে। পেন্টোজ একটা পেন্টাগনের মতন, মূলত 5টা সাইড থাকে, একটা সাইড বেশি দিলেও সমস্যা নেই। এই ডায়াগ্রামের মধ্যে ড্র করতে হবে না, বাই দ্য ওয়ে। এটিপি ফর্মেশনটা বুঝতে হবে, এই চ্যাপ্টারের বেসিক কি এটা, এই কারণে এটা আমাদের ডায়াগ্রামটা আমাদের বুঝতে হবে। এই কারণে এই অ্যাডিনোসাইন ফসফেট গ্রুপের সাথে অ্যাড থাকে, যে 3টা ফসফেট গ্রুপ, এর জন্য ট্রাইফসফেট, আর 2টা ফসফেট গ্রুপ, এই কারণে এডিপি বা ডাইফসফেট। এখানে ফসফেট অ্যাড করা লাগে আমাদের। ফসফেট অ্যাড করার প্রসেসটাকে বলা হয় ফসফোরাইলেশন। আর ফসফেট যখন আমরা একটা ফসফেটকে ভাঙা ফেলাই, এটিপি থেকে এডিপি বানাই, তখন এটাকে বলা হয় ডিফসফোরাইলেশন, মানে একটা ফসফেট গ্রুপ রিমুভ করে দেয়া। ফসফেট অ্যাড করার জন্য আমাদের কি করতে হয়? ফসফেট অ্যাড করার জন্য আমাদের আউটসাইড সাপ্লাই অফ এনার্জি লাগে, মানে এনার্জি দিতে হয়, ইনপুট দিতে হয়। ইনপুটটা আমরা কেমনে দেই? আমরা হচ্ছে গিয়ে এনার্জিটা ফুড থেকে পাই, ওই ফুড থেকে ইনপুট দেই এনার্জিটাকে,
আর ফসফেট যখন ভাঙ্গে তখন রিলিজ অফ এনার্জি হয়। ফসফেট আমরা ভাঙ্গি কখন? যখন আমরা ওই এনার্জিটা, যে খাবারের মাধ্যমে যে এনার্জিটা, ওইটা আমরা ইউজ করার জন্য যে ইন্টেন্ট করি, লাইক ওয়ার্ক করি কোনো, কিংবা আমাদের এনার্জি যখন লাগে, তখন আমরা একটা ফসফেট গ্রুপ ভেঙে ডাইফসফেট বানাই, তখন এটা রিলিজ অফ এনার্জি হয়। রিলিজ এনার্জিটা আমরা ইউজ করি। প্রত্যেকটা ফসফেট গ্রুপ কত এনার্জি কন্টেন্ট করে? 7.3 কিলো ক্যালোরি। 7.3 কিলো ক্যালোরি ইন ইচ ফসফেট গ্রুপ। এই নাম্বারটা মনে রেখো, এটা এমসিকিউতে দেয়। আচ্ছা, 7.3 কিলো ক্যালোরি অনেক সময় এটা জুলে দেয় আমাদের। জুলে কনভার্সনটা দেখি, আমাদের এই এমসিকিউ ট্রিকটা আমাদের লাগবে কাজে। এটা একদম ইজি, দেখো। আমরা এটা জুল মুখস্থ রাখার দরকার নেই, ক্যালোরি মুখস্থ রাখলে শুধু হবে। এটা ক্যালকুলেটর দিয়ে করা যায়। এই যে দেখো, আমাদের কনভার্সন, ইউনিট কনভার্সনস এর মধ্যে এই জায়গায় Shift+8 দিলে কনভার্সনে যাব আমরা। কনভার্সনে যে এখানে দেখো এই জায়গায় 40তে হচ্ছে কি ক্যালোরি থেকে জুল, আমরা এই ক্যালোরি থেকে জুল নিতে চাই। আমাদের এমসিকিউতে যদি জুল দেওয়া থাকে, আমরা তো ক্যালোরিতে পড়ছি, ক্যালোরি থেকে জুল, ক্যালোরি থেকে জুল নিতে গেলে তাইলে আমরা এখানে দিব 40 নাম্বারটা, এটা কনভার্সন। 40 নাম্বারে গেলে ক্যালোরি, ক্যালোরিতে 7.3 কিলো ক্যালোরি, দ্যাট মিনস 1000 গুণ করব। 1000 গুণ করলে যা দেখো জুলে গেছে 30,556.34 জুল। এটা হচ্ছে গিয়ে 7.3 কিলো ক্যালোরিতে জুলে আমরা নিলে এটা আসে। এই ঠিকটা মনে রাখো, এইভাবে করে কনভার্সন করবে। ইউনিট কনভার্সন এখানে সব দেয়াই থাকে, যদি কখনো ইউনিট কনভার্সনের প্রবলেম হয়, সব কনভার্সন এখান থেকে করতে পারবো। ফসফোরাইলেশন আর ডিফসফোরাইলেশনটা মনে রেখো, কোনটা কি হয়েছে, ফসফেট অ্যাড করা একটা, আর একটা ফসফেট রিমুভ করা। আর সাপ্লাই দেওয়া লাগে এনার্জি, ইনপুট দেওয়া লাগে, আর একটা আউটপুট আমরা এনার্জি পাই, রিলিজ অফ এনার্জি। এই দুইটা কিন্তু মেনশন করতে হবে, এটা আমাদের ডেফিনেশনে চাবে 1 মার্কের কোয়েশ্চেন গুলোতে। আচ্ছা, এটিপি কে কেন আমাদের বায়োলজিক্যাল কয়েন বলা হয়? এটিপি, ওয়াই ইজ এটিপি কল্ড বায়োলজিক্যাল কয়েন? এই যে দেখো, এটিপিটাকে আমরা কি করতেছি, ফার্স্টে এনার্জি থেকে এনার্জি দিয়ে এডিপিটাকে এটিপি বানাইতেছি, আবার এটিপি থেকে আমরা এনার্জি রিলিজ করে এডিপি বানাইতেছি। তাহলে কি হইতেছে, আমরা এই ফসফেট গ্রুপ গুলাকে আমরা এনার্জির একটা টোকেন হিসাবে ইউজ করতেছি না? ইটস লাইক এ কারেন্সি, রাইট? দ্যাটস ওয়াই এনার্জি কারেন্সি, ইনফ্যাক্ট ইটস এন এনার্জি কারেন্সি। দ্যাট ইজ ওয়াই এটাকে বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন বলা হয়। এইভাবে আমরা কম্পেয়ার করব। ফার্স্টে আমরা লিখবো যে এটিপি, যে ফসফেট গ্রুপটাকে আমরা এনার্জি হিসাবে ইউজ করতেছি, ফসফেট গ্রুপ অ্যাড করতেছি এনার্জি দিয়ে, আবার ফসফেট গ্রুপ ভাঙলে এনার্জি পাইতেছি। ইনফ্যাক্ট ইটস লাইক energy currency. That is why it is called biological coin or energy coin. The first process is photosynthesis. The process of formation of carbohydrate is called photosynthesis. What is photosynthesis? The process of formation of carbohydrates. আমরা ছোটবেলা থেকে ফটোসিনথেসিস পড়ে আসতেছি, যে কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার রিয়াক্ট করে তোমার গ্লুকোজ প্রডিউস করে, আর বাই প্রোডাক্ট হিসেবে তোমার অক্সিজেন থাকে, যেটা আমরা রেসপিরেশনে কাজে লাগাই। এটা আমরা ছোটবেলা থেকে বেস কনসেপ্ট পড়ে আসতেছে। আমাদের এর ফটোসিনথেসিসের রিয়াকশনটা কি, এটা রিয়াকশনটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে কি 6 molecules of carbon dioxide reacts with 12 molecules of water by the help of light energy to produce glucose, and 6 molecules of water and 6 molecules of অক্সিজেন গ্যাস। এখানে কিন্তু অক্সিজেন গ্যাস, নেচারে অক্সিজেন গ্যাসটা O2 আকারে থাকে, শুধু কিন্তু অক্সিজেন ও লিখাইছো না, এখানে 2 দিতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে পুরোটা। অলরাইট, আমাদের এখানে একটা থিওরিটিক্যাল কোশ্চেন আছে, যে ওয়াই ইজ দ্য রেট অফ ফটোসিনথেসিস হায়ার ইন অ্যাকোয়াটিক প্ল্যান্টস? কারণ হচ্ছে কি ওয়াটারের পার্সেন্টেজ কম্পোজিশন অফ CO2 হচ্ছে গিয়ে 0.3%, আর অ্যাটমসফিয়ারে হচ্ছে গিয়ে পার্সেন্টেজ 0.03%। ওয়াটারে যে পার্সেন্টেজ বেশি, এই কারণে ওয়াটারের টাচে যেসব প্ল্যান্টস থাকে, অ্যাকোয়াটিক প্ল্যান্টস, ওদের পার্সেন্টেজটা বেশি হয়, মানে রেট অফ ফটোসিনথেসিস বেশি হয়। Photosynthesis is an oxidation reduction process or a redox reaction. What is redox reaction? যারা এখনো তোমার redox reaction সম্পর্কে জানো না, আমাদের এই চ্যাপ্টারে redox reaction সম্পর্কে হালকা আইডিয়া থাকা লাগবে। যা যা দরকার আমরা এখনই শিখিয়ে দিতেছি। What is redox reaction? Redox reaction is a type of chemical reaction where there is oxidation and reduction. Oxidation and reduction কি? Oxidation means losing electrons and reduction means gaining electrons. In a chemical reaction, if a chemical substance loses electrons, then we'll say that chemical substance is oxidized. And
If a chemical substance gains electrons, then we'll say that is reduced. আমাদের এখানে জাস্ট এতটুকু মনে রাখো যে H2O photosynthesis এর রিঅ্যাকশনে H2O water is oxidized. H2O is oxidized and carbon dioxide is reduced. Carbon dioxide is reduced. এটা মনে রেখো। H2O is oxidized into oxygen gas and carbon dioxide is reduced into glucose. There are two phases of photosynthesis. One is light dependent phase, another one is light independent phase. In the light dependent phase, solar energy is converted into chemical energy. এটা কিভাবে হয় দেখো, শুধু প্ল্যান্টরাই কেন ফটোসিনথেসিসে পারফর্ম করতে পারে, অন্য কেউ কেন ফটোসিনথেসিসে পারফর্ম করতে পারে না? কারণ হচ্ছে plant cells have their own unique characteristics to contain chlorophyll. Chlorophyll has a unique speciality. They have a power to absorb the photons from the light. লাইট থেকে ফোটনস অ্যাবজর্ব করে ওখান থেকে ওরা এনার্জি অবটেন করতে পারে, অন্য কেউ পায় না ক্লোরোফিল বাদে এই কাজটা। লাইটের ভিতরে কি থাকে দেখো, লাইটের ভিতরে থাকে হচ্ছে কি তোমার ফোটনস। যেমন আমরা আশেপাশে সব সাবস্টেন্সকে ভাঙলে নিউট্রন, ইলেকট্রন, প্রোটন পাবো, কিন্তু লাইটকে ভাঙলে শুধু ফোটনস পাওয়া যাবে, অন্য কিছু পাওয়া যাবে না। হোয়াট ইজ ফোটনস? আমরা জানি লাইট massless. Photons are massless substances. Naming them substances would be a bit of mismatch because they are very quantum level things. Photons are massless quantum particles which contains tiny packets of electromagnetic energy. Chlorophyll molecules can absorb those electromagnetic energies in those packets and obtain energy from them, utilize the energy from those protons. আমরা ফিজিক্সে পড়বো লাইটের ফোটনস সম্পর্কে। উইল টিচ ইউ এভরিথিং ইন দ্য ফারদিন নলেজ প্রজেক্ট। এই জন্যই বলি সাবস্ক্রাইব করে রাখো, বি দ্য ফার্স্ট অফ মেনি। The products from the light dependent phase of photosynthesis are ATP, NADPH and hydrogen ion. ATP কে আমরা আগে দেখছি অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। হাইড্রোজেন আয়ন বা প্রোটন, হাইড্রোজেন যখন আয়োনাইজড হয় দেয়ার রিমেইনস আ সিঙ্গেল প্রোটন। NADPH টা কি? NADPH এর ফুল ফর্ম হচ্ছে নিকোটাইনামাইড অ্যাডিনাইন ডিনিউক্লিওটাইড ফসফেট। নিকোটাইনামাইড অ্যাডিনাইন ডিনিউক্লিওটাইড ফসফেট। NADPH টা আসলে কি? আমাদের রেসপিরেশন আর ফটোসিনথেসিস দুইটাতেই কি হয়, হাই এনার্জি ইলেকট্রনস ক্রিয়েট হয়। যখন আমরা এই দুইটা রিয়াকশন কমিট করি তখন দুইটাতেই হাই এনার্জি ইলেকট্রনস প্রডিউস হয়। ওই হাই এনার্জি ইলেকট্রনসগুলার হাই এনার্জি ইলেকট্রনসগুলোর কাজ হচ্ছে তোমার বডিতে ডিফারেন্ট মেটাবলিক ওয়ার্কগুলোকে কমিট করা। ডিফারেন্ট মেটাবলিক ওয়ার্কে হাই এনার্জি ইলেকট্রনসগুলো হেল্প করে, এনার্জি সাপ্লাই করে। এখন এই দুইটা, দিস বোথ আর টাইপ অফ কোএনজাইমস। These are coenzymes. NADPH and NADH, these are coenzymes. NADPH তোমার ইউজ হয় ফটোসিনথেসিসে। ফটোসিনথেসিসে মেইনলি NADPH ইউজ হয়। আর NADH আমরা পড়বো রেসপিরেশনে। অ্যাকচুয়ালি NADPH and NADH এই দুইটা কি আসলে মেইনলি? These both are carriers of high energy electrons produced in those reactions. এই যে বললাম হাই এনার্জি ইলেকট্রনস প্রডিউস হয় দুইটা রিয়াকশনে, এই দুইটা রিয়াকশনের ক্যারিয়ার্স, এই হাই এনার্জি ইলেকট্রনসগুলোকে আমাদের ক্যারি করে হচ্ছে NADPH and NADH. NADPH আর NADH এর ডিফারেন্স হচ্ছে NADPH এ এক্সট্রা একটা ফসফেট গ্রুপ থাকে, এক্সট্রা ফসফেট গ্রুপ। NADH এ এক্সট্রা ফসফেট গ্রুপটা থাকে না। আমাদের রেসপিরেশনে আমরা এটা দেখবো। আর এখন মনে রাখো যে ফটোসিনথেসিসে এভরিথিং ইজ রিলেটেড টু NADPH। NADH ফটোসিনথেসিসে নাই, দুইটা কিন্তু দুইটা জায়গায় আলাদা আলাদা, এটা মনে রাখতে হবে আমাদের, এটাতে ভুল করা যাবে না। ফটোসিনথেসিস রিলেটেড কিছু ডেফিনেশন আছে, এগুলো তোমাদের পড়তে হবে কারণ 1 মার্কের কোশ্চেনে এই ডেফিনেশনগুলো অনেক দেয়। ফটোফসফোরিলেশন কি? The process of ATP formation using the energy from sunlight. আমরা ফসফোরাইলেশন কি পড়ছি? একটা ফসফেট গ্রুপ অ্যাড করার প্রসেস বাই গিভিং আউটসাইড সাপ্লাই অফ এনার্জি। আর ফটোফসফোরাইলেশন কি?
ফটো সানলাইট ইউজ করে এটিপি ফরমেশনের প্রসেসটাকে বলা হয় ফটো ফসফোরাইলেশন। এই পুরা প্রসেসটা হচ্ছে ফটো ফসফোরাইলেশন। আর এই যে ফসফেট গ্রুপ একটা অ্যাড করলাম ওইটার প্রসেসটা হচ্ছে ফসফোরাইলেশন। আরো কিছু ডেফিনেশন আছে, এগুলো দেখতে হবে আমাদের। অ্যাসিমিলেটরি পাওয়ার কি? দ্য পাওয়ার অফ আ প্ল্যান্ট প্রডিউস এটিপি NADPH প্লাস হাইড্রোজেন আয়ন ইজ কল্ড অ্যাসিমিলেটরি পাওয়ার অফ দ্যাট প্ল্যান্ট। এই প্রোডাক্টসগুলো প্রডিউস করার পাওয়ারটাকে অ্যাসিমিলেটরি পাওয়ার বলা হয়। ফটোলাইসিস। ফটোলাইসিস কি? এই ফটোলাইসিসের ডেফিনেশনটা অনেক ইম্পর্টেন্ট। দ্য প্রসেস অফ রিলিজিং অক্সিজেন, hydrogen ion and high energy electrons through the breakdown of water molecule is called photolysis of water. তোমাদের বইতে ডেফিনেশনটা ভুল দেয়া আছে। তোমাদের বইতে দেয়া আছে যে হাইড্রোলাইসিসের মাধ্যমে যে রিলিজিং প্রসেসটা ওইটাকে বলা হয় ফটোলাইসিস, কিন্তু এটা কমপ্লিটলি রং। কারণ হাইড্রোলাইসিস রিয়াকশন, হোয়াট ইজ হাইড্রোলাইসিস রিয়াকশন? হাইড্রোলাইসিস রিয়াকশন মানে হচ্ছে ওয়াটার ইউজ করে আমরা যদি কোনো কম্পাউন্ডকে ব্রেকডাউন করি তাইলে বলা হয় হাইড্রোলাইসিস রিয়াকশন এটাকে। বাট এখানে ওয়াটার ইটসেলফ ইজ ব্রোকেন ডাউন, দ্যাট ইজ ওয়াই ইট ক্যানট বি হাইড্রোলাইসিস। এটা হচ্ছে কারেক্ট ডেফিনেশন, তোমরা এটা পড়বা। The process of releasing hydrogen ion, oxygen and high energy electrons through the breakdown of water molecule is called photolysis of water. এই ইনফরমেশনটা অনেক ইম্পর্টেন্ট। See what happens in the light independent phase of photosynthesis. In the light independent phase, the main products are carbohydrates. I.E. glucose. We know glucose is a type of carbohydrate. The carbohydrate production is done by the reduction of CO2. We have seen in the reaction of photosynthesis that CO2 gas is reduced into glucose. This reduction is done in the light independent phase. The light independent phase is powered by the ATP and NADPH2 produced in the previous phase or the light dependent phase. First of all, don't get confused with this. NADPH2 and NADPH plus hydrogen ion means the same thing. This is just a different form of writing this formula. আমরা এখন এই দুইটা ফেজের প্রোডাক্টসগুলোকে ক্লাসিফাই করি। লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজে আমরা কি পাইছি? কার্বোহাইড্রেটস or glucose. লাইট ডিপেন্ডেন্ট ফেজে আমরা কি পাইছি? ATP, NADPH প্লাস হাইড্রোজেন আয়ন। লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজের প্রোডাক্ট হচ্ছে কার্বোহাইড্রেট বা গ্লুকোজ, আর লাইট ডিপেন্ডেন্ট ফেজের প্রোডাক্ট হচ্ছে গিয়ে ATP and NADPH2. In the light independent phase of photosynthesis, there could be three possible pathways for CO2 reduction that a green plant can go through. They are the Calvin cycle or C3 cycle, the Hatch-Slack pathway or C4 cycle, and the crassulacean acid metabolism or the CAM pathway. In the Calvin cycle, the first stable compound formed is 3-carbon based, and in the Hatch-Slack pathway, the first stable compound is 4-carbon based, and the crassulacean acid metabolism mainly takes place in the desert plants or dry climate plants. তোমাদের শুধু কেলভিন সাইকেল এন্ড হ্যাচেস-স্ল্যাক পাথওয়ে সম্পর্কে পড়তে হবে, ক্রাসুলেশন অ্যাসিড মেটাবলিজমটা তোমাদের এখন নাই। First comes the Kelvin cycle or C3 cycle, also called the Kelvin-Benson-Basham cycle or CBB cycle, named after the three discoverers Kelvin, Benson, Basham. The main discoverer, Melvin Ellis Kelvin, was awarded Nobel Prize in 1961 for this discovery. The plants where C3 cycle takes place is called C3 plants. Similarly, the plants where C4 cycle takes place are called C4 plants. এই সাইকেলের মেইন ক্যারেক্টারিস্টিক্সটা দেখো। First stable compound formed in the C3 cycle is 3-carbon based phosphoglyceric acid. 3-carbon based
phosphoglyceric acid is the first stable substance formed or the first stable compound formed. And in the Hatch-Slack pathway or C4 cycle, the first stable substance formed is 4-carbon-based oxaloacetic acid. 4-carbon-based oxaloacetic acid. Two Australian scientists, M.D. Hatch and C.R. Slack, discovered this pathway, C4 pathway, in 1966, 5 years after that. C4 plants, the C4 plants are maize, sugarcane, and grass-type plants like motha grass and amaranthus. The rate of photosynthesis is higher in C4 plants than of C3 plants. So the main difference, the main information that you will need is the first stable compound formed in the C3 cycle is 3-carbon-based phosphoglyceric acid, phosphoglyceric in C3. And in C4, 4-carbon-based oxaloacetic. In C4, there is oxaloacetic acid. Remember this properly. The C3 plants are the most common type of plants on this planet. They make up to 85% of the total plants on Earth. They are like rice, wheat, soybeans, oats, and vegetable producing plants. In your case, everything except these examples of C4 plants, because the crassulacean acid metabolism isn't included in your syllabus. But don't worry, we'll teach you that in another video describing how the dry climate plants perform the crassulacean acid metabolism to produce glucose. But the most important piece of information that you will need in the cycle study of photosynthesis is the first stable compounds formed in each cycle. That is, in case of C3 cycle, phosphoglyceric acid, which is based on 3-carbon. In case of C4 cycle, oxaloacetic acid, which is based on 4-carbon. Several entities play some roles in photosynthesis. Chloroplast has its own role, so does light. Talking of chloroplast, we all know chloroplast is a plant cell organelle and chlorophyll is a part of chloroplast. We have previously discussed how chlorophyll has a special power to catch the photons from the light and utilize its energy. What happens to the old chloroplasts? The old chloroplasts become disintegrated, they eventually decay. That is when the new chloroplasts are synthesized or built. That is why the rate of regeneration of chloroplasts affect the rate of photosynthesis. The rate of regeneration, if it's higher, then the smoother the rate of photosynthesis. But too much chlorophyll can cause a shortage of enzymes and the rate slows down. What is enzymes? Enzymes are a catalyst in biochemical reactions. Catalyst refers to the things that speed up a chemical reaction. The rule of light. Red, blue, orange, and purple portions of the visible spectrum functions better than green and yellow. Best wavelength where photosynthesis is the best is 400 nanometer to 480 nanometer and 680 nanometer. There are two divisions, 400 to 480 and then again in 680 nanometer. But too much light, if there is too much light, the enzymes can disintegrate, they can decay in presence of too much light. Thus, the rate of photosynthesis slows down. Moreover, there are some factors affecting photosynthesis as well. It can be external to the plant or internal to the plant. You need to remember the 7 external factors and the 5 internal factors because it is important. It can come in the D part of the CQ, especially the external factors. We have simplified it for you. Take a look at them. It's pretty easy. This is the last topic of photosynthesis. Next, we'll know about respiration, the most important part of this chapter. Studying photosynthesis without respiration won't help. Now see, why is photosynthesis called the biochemical factory? How will you answer this question? We'll compare it to a factory first. What happens in a factory? The production mechanism in a factory runs on taking the raw materials and transforming it into the final products by labor and machinery. In photosynthesis, we have already known that photosynthesis is the production mechanism of glucose in plants. We humans get
glucose from food. Photosynthesis is said to be the biochemical factory because it acts like a busy production factory. It takes raw materials, water, and carbon dioxide and utilizes solar energy. Like a factory utilizes labor and machinery, it utilizes solar energy to transform them into vital products. The outcome, the final products, carbohydrate and oxygen. At first, look through the contents of respiration because having an idea about the contents helps a lot. Respiration. Respiration is the most important process of this bioenergetics chapter. Here, we'll study about cellular respiration, not the physical act of breathing, but cellular respiration, the respiration that occurs inside the cell of a living organism. The fundamental meaning of respiration suggests that it is a process of breaking down carbohydrates. But here is a more informative definition. এখানে আসলে হয় কি দেখো, কার্বোহাইড্রেটে যে একটা কেমিক্যাল এনার্জি স্টোর থাকে পোটেনশিয়াল এনার্জি হিসাবে, রেসপিরেশনের মাধ্যমে ওইটাকে কাইনেটিক এনার্জিতে কনভার্ট করা হয় বা এটিপিতে কনভার্ট করা হয়। আমরা যদি একটু ফিলোসফিক্যালি দেখি, দেখো আমাদের ছোটবেলায় অনেকের একটা রং আইডিয়া ছিল যে রেসপিরেশনটা শুধু হিউম্যানসরাই পারফর্ম করে, প্ল্যান্টসরা ফটোসিনথেসিস পারফর্ম করে। আই অলসো হ্যাড দ্যাট রং আইডিয়া, বাট আসলে এটা হয় না। হয় কি দেখো, আমরা হিউম্যানসরা ফুড ইনটেকের মাধ্যমে কার্বোহাইড্রেট পাই, বাট প্ল্যান্টসরা তো ফুড ইনটেক করে না, তো ওরা কার্বোহাইড্রেটটা কই পায়? ফটোসিনথেসিসের মাধ্যমে। দে ফর্ম দেয়ার ওন কার্বোহাইড্রেটস বাই ফটোসিনথেসিস। উই হ্যাভ অলরেডি নোন দ্যাট photosynthesis is the process of formation of carbohydrates. But living organisms cannot directly utilize the carbohydrate they intake or they form. What happens is that they use respiration process to break down the carbohydrates into kinetic energy and then use it to run metabolic activities in their body. Always, it doesn't have to be carbohydrate. এখানে তোমার ফ্যাটস হইতে পারে, প্রোটিনস হইতে পারে, অর্গানিক অ্যাসিডস হইতে পারে। কারণ মাইক্রো অর্গানিজমসরা ওরা তোমার অ্যাসিডস ইউজ করে। আমরা এটা দেখবো অ্যানারোবিক রেসপিরেশনে। তোমরা সবাই একটা টার্ম শুনছো, ফ্যাট বার্নিং। আসলে ফ্যাট বার্নিং এ হয় কি, আমরা দেখি আমাদের ইনপুট একটা কার্বোহাইড্রেটের দরকার হয় রেসপিরেশন পারফর্ম করার জন্য। যখন আমাদের ইনপুট কার্বোহাইড্রেট, ইনপুট একটা ফুয়েল, কার্বোহাইড্রেট ইজ এ ফুয়েল ফর রেসপিরেশন, ইনপুট ফুয়েলটা কম থাকে, তখন কি হয়, আমাদের বডিতে স্টোরড ফ্যাট থাকে কিছু। ওই স্টোরড ফ্যাটগুলোকে বাইন্ড করা হয় ফুয়েল হিসাবে সেলুলার রেসপিরেশনে কাজে লাগানোর জন্য। আবার ওই ফ্যাটগুলো ফর্ম হয় কেমনে? ওই যে কার্বোহাইড্রেট যখন আমরা বেশি ইনপুট করি, তখন কি হয়, আমাদের এত কার্বোহাইড্রেট লাগে না আমাদের ইয়ের জন্য, রেসপিরেশনের জন্য, তখন ওগুলো আমাদের বডিতে ফ্যাট হিসাবে স্টোর হয়ে থাকে। There are two types of respiration: aerobic respiration, anaerobic respiration. One requires air, one doesn't require air. Here, air refers to oxygen because all of the high class animals and basically all living organisms can only intake oxygen for respiration process. But some complex microorganisms may use some alternative gases other than oxygen as an input, but you don't need it. Aerobic respiration and anaerobic respiration এই দুইটা ডেফিনেশনের লাইন তোমাদের বুঝতে হবে। দেখো, আমরা ডিফারেন্স বুঝলেই ডেফিনেশন বুঝে যাব। Aerobic and anaerobic এর ফান্ডামেন্টাল ডিফারেন্স: রিকোয়ার্স অক্সিজেন, ডাজন্ট রিকোয়ার অক্সিজেন। কি প্রডিউস হয়? এয়ারোবিকে প্রডিউস হয় কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার অ্যান্ড আ লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি। অ্যান্ড অ্যানারোবিকে প্রডিউস হয় কার্বন ডাইঅক্সাইড, অর্গানিক অ্যাসিডস, এর এক্সাম্পলে দিবা ল্যাকটিক অ্যাসিড অ্যান্ড ইথাইল অ্যালকোহল, অ্যান্ড আ স্মল অ্যামাউন্ট অফ এনার্জি। এয়ারোবিকে কমপ্লিট অক্সিডেশন অফ রেসপিরেটরি ম্যাটেরিয়ালস অ্যান্ড অ্যানারোবিকে পার্শিয়াল অক্সিডেশন হয় রেসপিরেটরি ম্যাটেরিয়ালসের। রেসপিরেটরি ম্যাটেরিয়ালসগুলো কি? ওই যে আমরা দেখছি যে ম্যাটেরিয়ালসগুলো রেসপিরেশনের জন্য লাগে, লাইক কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিনস, লিপিডস, তারপর অর্গানিক অ্যাসিডস, যেগুলো রেসপিরেশনের জন্য রিকোয়ার্ড, সেগুলোকে বলা হয় রেসপিরেটরি ম্যাটেরিয়ালস। দেখো, এখন আমরা ডেফিনেশন ফর্ম করতে পারবো। দ্য টাইপ অফ রেসপিরেশন দ্যাট রিকোয়ার্স অক্সিজেন and produces carbon dioxide, water, and a large amount of energy by the complete oxidation of respiratory materials is called aerobic respiration. And the type of respiration that doesn't require oxygen and produces carbon dioxide, organic acids such as lactic acids and ethyl alcohol, and a small amount of energy
by the partial oxidation of respiratory materials is called anaerobic respiration. Understanding the reactions of these two types of respirations is pretty easy. Here, what happens in the aerobic respiration is that glucose reacts with 6 molecules of oxygen gas 6O2, and produces via different enzymes 6 molecules of carbon dioxide and 6 molecules of water plus a large amount of energy which is 686 kilocalorie. আমরা দেখছি কিলোক্যালোরি কিভাবে জুলে নিতে হয় ক্যালকুলেটরের মাধ্যমে। যদি এমসিকিউতে চাই যে কত জুল প্রডিউস হয় তখন তোমরা কিলোক্যালোরিকে জুলে নিবা। In anaerobic respiration, glucose breakdowns by the help of different enzymes to produce 2 molecules of ethyl alcohol. This is ethyl alcohol. 2 molecules of ethyl alcohol plus 2 molecules of carbon dioxide along with a small amount of energy which is 56 kilocalorie. আচ্ছা, আমাদের এই যে দেখো যে এনার্জিটা প্রডিউস হয়েছে এই পুরো এনার্জিটা কিন্তু আমরা ইউটিলাইজ করতে পারি না। এখান থেকে অনলি 40% 38 এটিপি আমরা কাজে লাগাইতে পারি। 38 এটিপি এখানে 277 কিলোক্যালোরি হয়। 40% অনলি ইউজ করি, বাকিটা কি হয় হিট এনার্জি হিসেবে তোমার অ্যাবজর্ব হয়ে যায়। এখানে তোমার ইয়েগুলো মনে রাখো কোনটা কত মলিকুল। 6 molecules কার্বন ডাইঅক্সাইড এন্ড 6 molecules ওয়াটার প্রডিউস হয়, আর 6 molecules অক্সিজেন তোমার রিঅ্যাক্ট করে। আর কার্বোহাইড্রেট কিন্তু অলওয়েজ মানে গ্লুকোজটা অলওয়েজ কিন্তু 1 molecule হবে এখানে, কারণ গ্লুকোজটাই বেস থাকে মেইনলি। এয়ারোবিক রেসপিরেশনটা প্ল্যান্টস এন্ড অ্যানিমালস যে হায়ার ক্লাস তোমার লিভিং অর্গানিজমস আছে ওগুলাতে এয়ারোবিক রেসপিরেশন হয়, এন্ড অ্যানারোবিক রেসপিরেশনটা কিছু মাইক্রো অর্গানিজমসে হয় লাইক ব্যাকটেরিয়া এন্ড ইস্ট। এই তিনটা ফর্মুলা একটু মুখস্থ করো। এটা হচ্ছে ইথাইল অ্যালকোহলের ফর্মুলা, ল্যাকটিক অ্যাসিডের ফর্মুলা এন্ড পাইরুভিক অ্যাসিডের ফর্মুলা। এই তিনটা ফর্মুলা একটু পজ করে মুখস্থ করে নাও আর রিঅ্যাকশনসটা একবার দেখো। The 4 stages of aerobic respiration process serially are glycolysis, acetyl coenzyme formation, the Krebs cycle, and the electron transport system. These stages are a breakdown of how the complete reaction of aerobic respiration takes place. এই যে আমাদের একটা গ্লুকোজ থেকে শুরু হয়ে আমরা যে এন্ড প্রোডাক্টটা পাইলাম এই জার্নিটা 4টা স্টেজের মধ্যে হয়। ওই 4টা স্টেজ আমরা এখন দেখব। দ্য ফার্স্ট স্টেজ ইজ গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসে আমাদের ফার্স্ট যে একটা গ্লুকোজ মলিকিউল থাকে ওই গ্লুকোজ মলিকিউলটা ব্রেকস ইনটু 2 molecules of pyruvic acid. This is the formula of pyruvic acid. 2 molecules of pyruvic acid plus 4 ATP. 2 ATP is used in the process plus 2 NADH2. এখানে কিন্তু NADH2 NADPH2 না, আমরা ফটোসিনথেসিসে পড়ছি NADPH2, আর রেসপিরেশন রিলেটেড যত কিছু আছে ওখানে NADH2 এক্সট্রা ফসফেট গ্রুপটা থাকবে না NAD এর সাথে। এই মিস্টেকটা কিন্তু করো না, দিস ইজ দ্য মাস্ট। আমাদের প্রত্যেকটা স্টেজে ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে জানতে হবে। গ্লাইকোলাইসিসের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে গ্লাইকোলাইসিসে কোনো অক্সিজেন রিকোয়ারমেন্ট নাই। Glycolysis doesn't require any oxygen. That is why glycolysis is the first process of both aerobic respiration and anaerobic respiration. Glycolysis occurs in the cytoplasm of a cell, and these stages occurs in the mitochondria. The next stage is the formation of acetyl-CoA. Here, what happens is that the 2 molecules of pyruvic acid produced in the glycolysis stage is broken to form 2 acetyl coenzyme A, which is the full form of acetyl-CoA, plus 2 carbon dioxide along with 2 NADH2. এখানে কোনটা কত নাম্বার করে আছে খেয়াল করো, কোনটা কত মলিকিউলস করে আছে। সেকেন্ড স্টেজ অ্যাসিটাইল কোএনজাইম ফর্মেশনে সবগুলা 2টা করে আছে, দেখো 2 acetyl-CoA, 2 carbon dioxide, 2 NADH2। আর গ্লাইকোলাইসিসে 2টা পাইরুভিক অ্যাসিড, 4টা ATP, 2টা ATP ইউজ হয় প্রসেসে, plus 2 NADH2. The next stage is the Krebs cycle. Krebs cycle is the most important stage of all of the stages of aerobic respiration because the efficiency of the products produced in the Krebs cycle is the highest. In Krebs cycle, 2 molecules of acetyl coenzyme A is broken to produce 2 molecules of FADH2, 2 molecules of GTP. FADH2 is a similar molecule to NADH2, FADH2, 2 and 2 GTP.
along with 4 কার্বন ডাইঅক্সাইড প্লাস 6 NADH2। এখানে খেয়াল রেখো 4 6 2 2 4 6 2 2 এভাবে মনে রাখো, 4টা কার্বন ডাইঅক্সাইড, 6টা NADH2, 2টা FADH2 আর 2টা GTP। The Krebs cycle and the acetyl coenzyme A formation takes place in the mitochondrial matrix, the matrix of mitochondria. The electron transport system also occurs in the mitochondria but not in the matrix. It occurs in the inner membrane of mitochondria. The electron transport system is more of a theoretical concept than of a reaction. এখানে reaction পড়তে হবে না তোমাদের, একটা theoretical concept জানো তাইলেই হবে। The NADH2 and FADH2 produced in these stages of respiration, aerobic respiration, is oxidized to form ATP, water, and high energy electrons containing high energies, and protons. These high energy electrons are very important and crucial to run our cells actively. Let's simplify the product cycle. দেখো এই স্টেজগুলোতে কি কি প্রোডাক্টস প্রডিউস হয় এগুলো আমরা একটু সিম্পলিফাই করে দেখি আরেকবার। গ্লাইকোলাইসিসে একটা গ্লুকোজ C6H12O6 একটা গ্লুকোজ ভেঙে 2টা পাইরুভিক অ্যাসিড প্লাস 4 ATP প্লাস 2 NADH2, এখানে 2 ATP ইয়েতে প্রসেসে ইউজ হয়ে যায়, এটা লিখে দিবা 2 ATP used in the process, used in the process. In the second stage, acetyl coenzyme formation, এটাতে কি হয়, এই যে 2টা পাইরুভিক অ্যাসিড, 2 পাইরুভিক অ্যাসিড, গ্লাইকোলাইসিসে 2টা পাইরুভিক অ্যাসিড ভেঙে কি হয় 2 অ্যাসিটাইল কোএনজাইম A প্লাস 2 কার্বন ডাইঅক্সাইড প্লাস 2 NADH2। এখানে দেখো 2 2 করে সব, আর এখানে 2 4 2, এখানে আবার 2টা ATP ইউজ হয়ে যায়, এগুলো মনে রেখে যায়। জাস্ট নর্মাল, এটা তুমি একবার দেখো তাইলে এটা মনে হয়ে যাবে। থার্ড স্টেজ ক্রেবস সাইকেল। ক্রেবস সাইকেলে 2টা অ্যাসিটাইল কোএনজাইমের ফর্মেশন থেকে অ্যাসিটাইল কোএনজাইম যে দুইটা ভাঙে, দুইটা অ্যাসিটাইল কোএনজাইম ভেঙে 4টা কার্বন ডাইঅক্সাইড, 6টা NADH2, 2টা FADH2 আর 2টা GTP। দেখো এই যে দুইটা নতুন যে প্রোডাক্টগুলো আছে FADH2 আর GTP, এটা শুধু ক্রেবস সাইকেলই হয়, এটা দুইটা করে ফর্ম হবে। আর NADH2 6টা, এখানে বেশি হবে NADH2 প্রডিউস। দেখো এই 3টা জিনিস মনে রাখতে পারলে এই চ্যাপ্টারের মোস্ট অফ দ্য পার্ট তোমার হয়ে গেছে। এই 3টা জিনিস থেকে তুমি অ্যাটলিস্ট এই চ্যাপ্টারের কোশ্চেনে 6 মার্ক অ্যাটলিস্ট অ্যান্সার করতে পারবে, এই চ্যাপ্টার থেকে যদি কোশ্চেন করে। এই 3টা জিনিস যদি ঠিক মতো মনে রাখতে পারো, এই রিয়াকশনগুলো জাস্ট একবার দেখো তাইলেই মনে হয়ে যাবে। Take a look at a figure. এই যে দেখো, এটা হচ্ছে তোমার এয়ারোবিক রেসপিরেশনের টোটাল প্রসেসের একটা ওভারভিউ ফিগার। এই ফিগারটা তোমাদের এসএসসি বই আছে। এগুলো তোমরা এখন যেটা পড়লা ওইটাই, এই যে রিয়াকশনস গুলাই, প্রত্যেকটা রিয়াকশন কোনটা স্টেজে কি কি প্রডিউস হয়েছে, কি কি থেকে কি কি প্রডিউস হয়েছে, এইটাই। এই যে দেখো গ্লুকোজ ভেঙে তোমার 2 NADH2, তারপর 4 ATP গ্লাইকোলাইসিস স্টেজে, এইটাই। তারপরে যে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোএনজাইম ফর্মেশন হয়েছে। এই প্রোডাক্টস গুলা, কার্বন ডাইঅক্সাইড গুলা তোমার আউটসাইডে মার্ক করে দিছে, কারণ কার্বন ডাইঅক্সাইড যেহেতু গ্যাস তাই আউটসাইডে মার্ক করে দেওয়া হয়েছে। এই টোটাল প্রোডাক্টস গুলাই তোমার 2 ভাগে ভেঙে লিখছে আর কি এই জায়গায়, এটা একবার দেখে নাও। See, this is the most important part of this chapter. এই 4টা কোয়েশ্চেনে দিবেই দিবে, 4 এখনই শেয়ার করে দিতেছি, ফুল 4 পাবা। আচ্ছা দেখো, এই 4টা হচ্ছে তোমার নেট প্রোডাক্টের হিসাব করার চার্ট। তোমার হিসাব করতে হবে যে টোটাল 30 এটিপিটা কিভাবে আসছে, ক্যালকুলেশন করে এটা দেখাইতে হবে কোন কোন স্টেজে কত এটিপি করে আসছে, কেমনে আসছে। এই যে এয়ারোবিক রেসপিরেশনে লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি, এটা 2টা ভাগ হয়েছে, যে 38 এটিপি
হিট এনার্জি, ওই 30 এটিপিটাই আমাদের এখানে ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, এখানে তোমরা দেখতে পেতেছো যে কোথাও 30 এটিপি নোটিস করতে পারতেছি না আমরা, অনলি 4 এটিপি লিখছি, অন্য কোথাও এটিপি লিখি নাই। তাহলে এত এটিপি আসছে কোত্থেকে? এই অ্যারোবিক রেসপিরেশন প্রসেসে যত মলিকিউলস প্রডিউস হবে সব কিছু এটিপিতে কনভার্ট হবে, এক্সেপ্ট দেন যেগুলো ইউজ হয়েছে আর কার্বন ডাইঅক্সাইড, এই দুইটা বাদে সবকিছু এটিপিতে কনভার্ট হবে। সি, 1 molecule of NADH2 is equivalent to 3 ATP, 1 molecule of FADH2 is equivalent to 2 ATP, 1 molecule of GTP is equivalent to 1 ATP. এই মেজারমেন্টটা মনে রাখো, তাহলে নেট প্রোডাক্ট তোমরা ইজিলি হিসাব করতে পারবে। এই মেজারমেন্ট ছাড়া নেট প্রোডাক্টটা হিসাব করতে গরমিল লেগে যাবে। ফার্স্টে তোমরা স্টেজগুলো লিখবা, 4টা ভাগ করবা, 4টা ভাগে ফার্স্টে লিখবা স্টেজগুলা, 3টা স্টেজ। তারপর সাবস্টেন্স প্রডিউসড, সাবস্টেন্স প্রডিউস হচ্ছে কি যে রাইট হ্যান্ড সাইডের গুলা, এই যে এগুলা, এইটা 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 রাইট হ্যান্ড সাইডে যেগুলো আছে কি কি সাবস্টেন্স প্রডিউস হয়েছে ওইগুলা লিখবা কোন কোন স্টেজে। তারপর ইউজ সাবস্টেন্স, কোন কোন স্টেজে কি কি ইউজ হয়েছে। গ্লাইকোলাইসিস আমরা দেখছি যে 2 ATP ইউজ হয়েছে ইন দ্য প্রসেস, 2 ATP। তারপর অ্যাসিটাইল কোএনজাইম ফরমেশনে 2 পাইরুভিক অ্যাসিড, ক্রেব সাইকেলে 2 মলিকিউলস অফ অ্যাসিটাইল কোয়ে। নেট প্রোডাক্ট এখন হিসাব করব। নেট প্রোডাক্টটা একদম একেবারে লিখে দেওয়া যাবে না, আমাদের ভাগে ভাগে দেখাতে হবে কোনটা কিভাবে আসছে, আলাদা আলাদা সোর্স হিসাবে। আমরা এখানে অরিজিনালি দেখছি গ্লাইকোলাইসিসে 4 ATP, ওই 4 ATP থেকে 2 ATP ইউজ হয়ে গেছে, তাইলে অরিজিনাল সোর্স থেকে আমরা এখানে 2 ATP পাইছি। আর NADH2, এই যে 2 মলিকিউলস অফ NADH2 কনভার্ট হয়ে 6 ATP হয়েছে, 2 × 3 6। আর এখানেও তোমার সেম ভাবে 2 মলিকিউলস অফ NADH2 কনভার্ট হয়ে 6 ATP আসছে। এখানে দুইটা সোর্স, তাই দুই ভাগে লেখা হয়েছে, আর এখানে জাস্ট NADH2 থেকে আসছে, অন্য কোথাও থেকে আসে না, তাই 6 ATP। আর এই তোমার ইয়েও দেখাইতে হবে, এই জায়গায় কার্বন ডাইঅক্সাইড হিসাব করে দেখাইতে হবে, শুধু ইয়ে না, এটিপি না। কার্বন ডাইঅক্সাইড জাস্ট 6টা, এটা একদম ইজি। ফার্স্টে তোমার অ্যাসিটাইল কোএনজাইম ফরমেশনে 2টা কার্বন ডাইঅক্সাইড, ক্রেব সাইকেলে 4টা কার্বন ডাইঅক্সাইড। তারপর ক্রেব সাইকেল, ক্রেব সাইকেলের হিসাবটা এটা ভুল করো না, ক্রেব সাইকেলে বেশি প্রডিউস হয়, এই কারণে ক্রেব সাইকেল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ক্রেব সাইকেলে 24, অ্যাসিটাইল কোএনজাইম ফরমেশনে 6 আর গ্লাইকোলাইসিসে 8। টোটালটা আমি লিখছি বুঝার জন্য, কিন্তু টোটাল এভাবে লেখা যাবে না, এভাবে ভাগে ভাগে দেখাতে হবে। ক্রেব সাইকেলে দেখো 6 মলিকিউলস অফ NADH2, এইটা থেকে 18টা, 6 × 3 18। তারপর 2 মলিকিউলস অফ FADH2, 2 মলিকিউলস অফ FADH2 থেকে 4টা, 2 × 2 4 ATP। তারপর 2 মলিকিউলস অফ GTP, 2 × 1 2 ATP। এভাবে করে 24 আসে এই জায়গায়, দেখো 18 4 2 = 24। তারপর এই জায়গায় 6, এই জায়গায় 8, 24 6 8, এভাবে মনে রাখো। আর ভাগে ভাগে দেখাবা সোর্স গুলা, হিসাব করে দেখাবা, এমনি মনে রাখার দরকার নেই। তুমি জাস্ট এই যে সাবস্টেন্স প্রডিউস থেকে এই মেজারমেন্টটা মনে রাখো, এখান থেকে তুমি হিসাব করবা, ক্যালকুলেশন করে নেট প্রোডাক্ট লিখবা। তারপর 38 ATP এসে পড়বে প্লাস 6 কার্বন ডাইঅক্সাইড। অলরাইট, আমরা এখন যে চার্টটা দেখলাম অ্যারোবিক রেসপিরেশনের, ওই চার্টটা সেম এক্সামে এক্স্যাক্টলি কপি পেস্ট করবা, দ্যাট উইল অ্যাসিওর ইউ দ্য বেস্ট মার্ক। ওটা মুখস্থ রাখার কিছু নাই, সাবস্টেন্স প্রডিউসটাকে হিসাব করবা, এটিপিতে কনভার্ট করে হিসাব করে 38 ATP মিলাবা, অন্য কিছু করতে হবে না, মেমোরাইজ করার কিছু নাই। আচ্ছা, এখন আমরা অ্যানারোবিক রেসপিরেশনের 2টা স্টেজ সম্পর্কে একটু শর্ট আইডিয়া নিই। অ্যানারোবিক রেসপিরেশনের রিয়াকশনটা আমরা দেখছি, এখানে ফার্স্ট স্টেজটা গ্লাইকোলাইসিসের মতন অ্যারোবিক রেসপিরেশনের সেম। এখানে হয় কি যে ফার্স্ট মলিকুল অফ গ্লুকোজ ওইটা ভেঙে 2টা পাইরুভিক অ্যাসিড, 4টা ATP আর 2টা NADH2 ফর্ম করে। তারপর এই 2টা পাইরুভিক অ্যাসিড আমরা অ্যারোবিক রেসপিরেশনে দেখছি, 2টা পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে ফর্ম হয়, কিন্তু অ্যানারোবিক রেসপিরেশনে 2টা পাইরুভিক অ্যাসিডটাই এন্ড প্রোডাক্ট ফর্ম করে। 2টা পাইরুভিক অ্যাসিড ভেঙে 2 molecules of carbon dioxide, 2 molecules of ethyl alcohol plus the energy, এই যে এইটাই এখানে আমাদের এটাকে ইনকমপ্লিট অক্সিডেশন অফ গ্লুকোজও বলা হয়। ফার্স্ট স্টেজটাকে গ্লাইকোলাইসিস আর ইনকমপ্লিট অক্সিডেশন অফ গ্লুকোজ যে কোনো একটা লিখলেই হবে। এখানে ইনকমপ্লিট অক্সিডেশন অফ গ্লুকোজ বলা হয়েছে কারণ এখানে যে পাইরুভিক অ্যাসিডটা ফর্ম হয়েছে ওইটা আবার নেক্সট স্টেজে রিডিউস হয়ে গেছে। আমরা জানি যে একটা অক্সিডেশন হলে আর একটা রিডাকশন হবে, সামওয়ান হ্যাজ টু গেইন দ্য লস্ট ইলেকট্রনস। রেসপিরেশনেরও কিছু ফ্যাক্টরস আছে ফটোসিনথেসিসের মতন, এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল বোথ। The external factors of respiration includes temperature, oxygen, water, light, and carbon dioxide. The internal factors include age of cells, food materials, enzymes, intercellular water, and inorganic salts. Pause and take a look at them. এই ফ্যাক্টরসগুলো তোমরা ডিসক্রাইব করতে পারবা ইজিলি। এই দুইটা কোয়েশ্চেনও সিকিউর সিতে অথবা ডিতে দেয়। এই জায়গায় পোলাপান কি করে, বানায় বানায় আজাইরা উল্টাপাল্টা কথা লিখে আসে, ইনভ্যালিড জিনিস লিখে,
তখন স্যাররা কি করে, রাগ হয়ে 1 অথবা 2 দিয়ে রেখে দেয়। There is no scope for invalidness in biology. To assure the best marks, you will write in 2 deep and valid points. কি লিখবা এখন দেখাই দিতেছি, শুনো। First, in the interdependence of photosynthesis and respiration question, you will write in 2 para. 2টা প্যারা করবা ফার্স্টে। First para, you will describe about the exchange of essential reactants and products. How photosynthesis produces glucose and oxygen, which are the main raw materials for cellular respiration. In turn, respiration releases carbon dioxide and water, which are the essential raw materials for photosynthesis. Thus, the products of one process become the reactants of the other, forming a continuous cycle of matter in nature. এই লাইনটা ইম্পর্টেন্ট, দেখো, একটা প্রসেসের প্রোডাক্ট আর একটা প্রসেসের রিঅ্যাক্টেন্স হয়ে যায়, forming a continuous cycle of matter in nature. In the second para, he will describe about the maintenance of energy flow and atmospheric balance. সবাই কি করে, শুধু অ্যাটমসফেরিক ব্যালেন্স সম্পর্কে লিখে, শুধু এই যে কার্বন ডাইঅক্সাইড এন্ড অক্সিজেন সম্পর্কে লিখে আসে, শুধু এটা লিখলে হবে না, তোমার এনার্জি ফ্লো সম্পর্কে ডিসক্রাইব করতে হবে। দিস ইজ হোয়াট দ্য টিচার্স লুক ফর। হিয়ার ইউ উইল টেল অ্যাবাউট how photosynthesis captures and stores solar energy as chemical energy in glucose, while respiration releases that stored energy as ATP for all cellular activities to run the cells properly. At the same time, these two processes maintain the balance of oxygen and carbon dioxide in the atmosphere, ensuring the survival of plants, animals, and other living organisms. এটার সাথে সাথে তুমি একটা ফিগার দিয়ে আসবা, এই ফিগারটা দেখলে স্যাররা আরো খুশি হয় বেশি, এটা ক্লারিফাইস দেম। এখানে তুমি এই যে এই ফিগারটা লিখবা, ফটোসিনথেসিস রেসপিরেশন, এই যে কেমনে একটা প্রডিউস করে, একটা ইউজ করে, O2 O2 CO2 CO2। আচ্ছা, সিগনিফিকেন্স অফ রেসপিরেশন, এখানে আবার 2টা পয়েন্ট করবা। We'll write in 2 para in 2 valid points. In the first para, you'll tell about how cellular respiration provides energy for all life processes. We have seen that microorganisms, plants, animals, everyone commit respiration, either aerobic or anaerobic. এখানে আমরা রেজাল্টেন্ট ফ্যাক্টরস গুলোর উপরে, মানে ফাংশন যেগুলো রেসপিরেশনের, ওইগুলোর উপরে বেশি ফোকাস করব। Here we'll write about how respiration breaks down food molecules to release energy in the form of ATP, which powers all vital cellular activities. The cellular activities are growth, cell division, muscle contraction, active transport, repairing tissues, synthesis of biomolecules, the formation of biomolecules. Without respiration, cells would be unable to perform these essential functions, making life impossible. এই functions গুলো মনে রেখো যেগুলো বললাম। In the second para, we will write about how respiration makes the metabolism of our body steady and maintains the physiological balance of our body. Respiration not only supplies energy but also produces metabolic intermediates needed for the synthesis of proteins, fats, and nucleic acids, which can later also be used as respiratory materials. Additionally, it helps to maintain the balance of carbon dioxide, oxygen, ensuring the proper functioning of cells and the stability of the internal environment of our body. See how easily we have covered bioenergetics. That is what we do at the Fardin Knowledge Project. You are set for the best. I teach you everything with such ease. Be the first of many.